প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা মাইক্রোসফট এক্সেসের উপরে সেকেন্ড এক্সারসাইজ, অর্থাৎ লাস্ট ক্লাসে আমরা একটা এক্সারসাইজ দেখেছি, স্যাম্পল এক্সারসাইজ। আজকে আমরা সেকেন্ড এক্সারসাইজটা করার চেষ্টা করব লাইভ ক্লাসে। তো গত ক্লাস যারা তোমরা প্রেজেন্ট ছিলা, আশা করি সেই ক্লাসটা তোমরা প্র্যাকটিস করেছো। আমি যদি গত ক্লাসটাও যদি এখানে একটু ওপেন করি, যে তোমরা যেই এক্সারসাইজটা আমি তোমাদেরকে লাইভ ক্লাসে দেখিয়েছিলাম বা আমরা সলভ করেছিলাম, যে মাইক্রোসফট এক্সেস সফটওয়্যার ইউজ করে ডেটাবেস তৈরি করেছিলাম স্টুডেন্ট নাম দিয়ে, এবং তার ভিতরে একটা মাত্র টেবিল ছিল ইনফরমেশন, এবং সেই টেবিলটা তৈরি করার জন্য বেসিক রুলসগুলো কি, অর্থাৎ ডেটা টাইপগুলো কি হতে পারে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। প্রাইমারি কি সম্পর্কে কথা বলেছিলাম, ডিফল্ট ভ্যালু সম্পর্কে কথা বলেছিলাম, ভ্যালিডেশন রুল, ভ্যালিডেশন টেক্সট, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। পাশাপাশি সিম্পল কয়েকটি কোয়েরি করার চেষ্টা করেছি, এবং সেখানে একটা ক্যালকুলেশনও ছিল, সেটাও আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম। এরপরে ফর্ম কেন প্রয়োজন সেটা দেখিয়েছিলাম, এবং ফর্ম আমরা তৈরি করেছিলাম। এবং সর্বশেষ রিপোর্ট নিয়েও আমরা কথা বলেছিলাম, যে প্রিন্ট করার জন্য আমাদের রিপোর্ট দরকার, সেক্ষেত্রে আমরা রিপোর্ট কীভাবে জেনারেট করব। সো গত ক্লাসের আলোকে আজকের ক্লাস। গত ক্লাসে তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে স্যার মাল্টিপল টেবিল নিয়ে কীভাবে আমরা কাজ করব। সো আজকের ক্লাসে আমরা এখানে 2টা টেবিল নিয়েছি, চাইলে পরের ক্লাসে 3টা বা 4টা টেবিল নিয়েও কাজ করা যাবে। তো গত ক্লাসের সাথে অনেকটা মিল থাকবে, বাট যখনই মাল্টি টেবিল আসবে, দ্যাট মিনস মোর দ্যান ওয়ান টেবিল আসবে, তখন অবশ্যই রিলেশনশিপের একটা ব্যাপার থাকে। সেই রিলেশনশিপগুলো কিভাবে আমরা মেনটেন করব তার একটা সিম্পল এক্সাম্পল এখানে আছে। আশা করি ক্লাসটা ইন্টারেস্টিং হবে যদি তোমরা গত ক্লাস প্র্যাকটিস করে থাকো এবং আজকের ক্লাস মনোযোগ সহকারে তোমরা যদি দেখো। তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করি, কারণ হচ্ছে এক্সারসাইজের মাধ্যমে বা প্র্যাকটিসের মাধ্যমে আসলে প্রত্যেকটা পার্ট আমি ক্লিয়ার করার চেষ্টা করব। এখানে আজকের যেই লেকচার শিটটা দেখতে পাচ্ছ, এটা আমি তোমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করে দিব ক্লাস শেষেই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আজকের ক্লাসে আমরা বলতেছি যে একটা ডেটাবেস তৈরি করব স্টুডেন্ট ডিবি নাম দিয়ে, এবং এখানে 2টা টেবিল, একটা হচ্ছে ইনফরমেশন, একটা হচ্ছে পেমেন্ট। তার মানে শুরুতেই আমরা জানার চেষ্টা করব কিভাবে একটা ডেটাবেসে মাল্টিপল টেবিল তৈরি করা যায়। এরপরে এই 2টা টেবিলের যেই ফার্স্ট রোটা আছে, ফার্স্ট রো মানে হচ্ছে যেগুলো হচ্ছে প্রত্যেকটা কলামের টাইটেল বা প্রত্যেকটা কলামের হেডিং, যেগুলো আমরা ফিল্ড নেম বলে থাকি। তো এই নেমগুলোর টাইপ কি হতে পারে সেগুলো আমরা নিচে মেনশন করার চেষ্টা করেছি জাস্ট বোঝার জন্য। তো এখানে যেমন ডেটা টাইপ বলা আছে, এসআইডি হচ্ছে নাম্বার। সো 2টা টেবিলে এসআইডি আছে, সো 2টার ক্ষেত্রে নাম্বার হবে এস নেম, প্রোগ্রাম, ডিস্ট্রিক্ট, সেমিস্টার। সো এস নেম, প্রোগ্রাম, ডিস্ট্রিক্ট, সেমিস্টার কিন্তু পরের টেবিলে সবগুলো বলা হচ্ছে শর্ট টেক্সট। ফিস এবং পেইড এটা সেকেন্ড টেবিল আছে, যেটা বলা হচ্ছে কারেন্সি, জেন্ডার, এম অর এফ, যেটা লুকআপ উইজার্ড দিয়ে তৈরি করতে হবে। গত ক্লাসে আমরা এই সবগুলো কাজে কিন্তু দেখেছি। এসআইডি প্রাইমারি কি বলা হচ্ছে, তার 2টা টেবিলেই এসআইডি আছে, সো 2টাই প্রাইমারি কি হবে। এমবি এবং ফল এটা ডিফল্ট ভ্যালু হিসেবে সেট করতে বলছি। এমবি হচ্ছে ফর প্রোগ্রাম, এই যে প্রোগ্রামের জন্য এমবিএ, আর ফলটা হচ্ছে সেমিস্টারের জন্য হচ্ছে ফল। সো 2টা টেবিলে 2টা ডিফল্ট ভ্যালু আছে, সেটা আমরা দেখব। গত ক্লাসেও কিন্তু আমরা ডিফল্ট ভ্যালু নিয়ে কথা বলেছি। সো আজকের ক্লাসে আমরা একটু রাখার চেষ্টা করেছি ভ্যালিডেশন রুল কিভাবে সেট করতে হয়। এখানে ফিসের জন্য আমরা সেট করব, দেন ভ্যালিডেশন টেক্সট, অবশ্যই যার জন্য রুল তার জন্যই ভ্যালিডেশন টেক্সট। এরপরে আমরা 4টা কোয়েরি এখানে দেখানোর চেষ্টা করব, অবশ্যই গত ক্লাসের সাথে মিল রেখে, পাশাপাশি নতুন কোয়েরি আসবে। এরপরে ফর্ম, এবং সর্বশেষ হচ্ছে আমরা আজকেও রিপোর্ট নিয়ে কথা বলবো। এই হচ্ছে ওভারঅল আইডিয়া। তো আমরা মাইক্রোসফট অ্যাক্সেসটা ওপেন করে নিচ্ছি। শুরুতেই আমরা ব্ল্যাঙ্ক ডেটাবেজে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমাদের বলা হচ্ছে যে ফাইল নেমটা কি হবে। এখানে কিন্তু যে এক্সটেনশন যেটা, এটা কিন্তু ACCDB মানে হচ্ছে এক্সেস ডেটাবেস, এক্সটেনশনটার মিনিং। তো আমরা যেই নাম দিয়েছি STUDENT স্টুডেন্ট ডিবি, আমরা যে কোনো নাম দিয়ে কিন্তু প্র্যাকটিস করতে পারবো। তো ক্লাসের সুবিধার্থে আমরা যখন বাসায় কাজ করব, এই এক্সারসাইজ দেখে যদি কাজ করি, এটা ফলো করে করাটাই ভালো। সো ক্রিয়েটে ক্লিক করলাম। সো ইনিশিয়ালি আমাদের একটা ব্ল্যাঙ্ক ডেটাবেস তৈরি হলো, এবং যার নাম হচ্ছে স্টুডেন্ট ডিবি। এবং আমরা জানি বাই ডিফল্ট একটা টেবিল দেখতে পাই আমরা, এই যে অল এক্সেস অবজেক্টসের আন্ডারে এখানে একটা টেবিল দেখতে পাই। তো আমাদের যেহেতু 2টা টেবিল, আমরা চাইলে শুরুতেই 2টা টেবিল নামকরণ করে ফেলতে পারি তৈরি করে, আর না হলে একটা পুরোপুরি শেষ করে আরেকটা টেবিলে যেতে পারি। এটা ইটস আপ টু ইউ, আমি সবগুলো মেকানিজমের কথাই বলবো। তো আসলে এই প্রথম টেবিলের উপরে যদি মাউসের রাইট বাটন ক্লিক করি, গত ক্লাসেও বলেছি, একটা হচ্ছে ওপেন, একটা হচ্ছে ডিজাইন ভিউ। সো ওপেন মানে হচ্ছে ডেটা থাকলে আমরা দেখি, আর এখন পর্যন্ত ডেটা নাই, আমরা টেবিলটা ডিজাইন করবো। সো ডিজাইন ভিউতে যাবো, এখান থেকেও যাওয়া যায়। এই টেবিল 1-এর উপরে রাইট বাটন ক্লিক করেও যাওয়া যায়, অথবা যে ফাইলের নিচে যে ভিউটা আছে, এখানেও 2টা অপশন থাকে, ডেটা শিট ভিউ, ডিজাইন ভিউ। সে 3টে অপশনের কথা বললাম, যার যেটা ভালো লাগে। তাহলে আমি ডিজাইন ভিউতে যাচ্ছি। যখনই ডিজাইন ভিউতে যাব, তখন টেবিলের নাম চাচ্ছে। আমরা প্রথম টেবিলের নাম আজকের প্রজেক্ট অনুসারে আমাদের ইনফরমেশন
মেবি এই যে ইনফরমেশন, এবং সেকেন্ড টেবিল হচ্ছে পেমেন্ট। আমরা দুইটা টেবিল প্রথমে বানিয়ে নিব। তাহলে আমি প্রথম টেবিলের নাম দিচ্ছি ইনফরমেশন। যদি মনে করি স্ট্রাকচার তৈরি করার পূর্বে আমি আরেকটা টেবিল আগেই তৈরি করে নিব, সেটাও হতে পারে। তো আমরা যে কোনো নতুন জিনিস তৈরি করার জন্য গত ক্লাসে বলেছি যে আমাদের ক্রিয়েট এই ট্যাবে যেতে হবে। ক্রিয়েটে ক্লিক করলাম। এখানে আমরা এখন যদি টেবিল তৈরি করি তাহলে টেবিলে ক্লিক করব। ক্লিক করা মাত্রই আবার টেবিল 1 চলে আসছে দেখতে পাচ্ছি। আগের মতোই রাইট বাটন ক্লিক করে যদি ডিজাইন ভিউতে যাই সেভ চাইবে, অথবা টেবিল 1-এর উপর রাইট বাটন ক্লিক করে ডিজাইন ভিউতে গেলে সেভ চাইবে, অথবা ভিউতে গিয়ে ডিজাইন ভিউতে ক্লিক করলেও সেভ চাইবে। সো যার যেটা খুশি আমি দেখাচ্ছি। সো এটার নাম দিচ্ছি পেমেন্ট। সো আমি দুইটা টেবিল তৈরি করে নিলাম। যদি মনে হয় যে কারো এই টেবিলের নামকরণে প্রবলেম হচ্ছে, আমরা চাইলে কিন্তু সেগুলো রিনেম করতে পারবো। এই যে রিনেম অপশন আছে। আমরা যদি মনে করি টেবিল বেশি তৈরি করে ফেলছে, ডিলিট করা দরকার, রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দেওয়া যাবে। সো এই বিষয়গুলো আমরা একটু ঘেটে দেখব। তারপর আমি এখানে বললাম। এখন সাপোজ আমি যদি সবগুলো টেবিল ক্লোজ করে দিতে চাই, তাহলে ক্লোজ অল একত্রে চলে গেল। এখন একটা টেবিল নিয়ে কাজ করতে চাই, রাইট বাটন ক্লিক করে ডিজাইন ভিউ চলে আসলো। এখন আমরা খুব দ্রুত ডিজাইন ভিউতে মেইনলি হচ্ছে এই ফার্স্ট রোটা, দ্যাট মিনস টেবিলের প্রত্যেকটা কলামের টাইটেলগুলো কি সেগুলো আমরা টাইপ করব, পাশাপাশি টাইপগুলো বলবো, ডেটা টাইপ। তাহলে এসআইডি, এস নেম, প্রোগ্রাম, জেন্ডার, ডিস্ট্রিক্ট, এই কয়েকটা অপশন এখানে আছে। আমরা যদি খুব দ্রুত টাইপ করি এসআইডি, এটা টাইপ যদি আমরা যা দেখে আসছি তাতে নাম্বার হওয়ার কথা দিলাম। তারপর হচ্ছে এস নেম, এটা হচ্ছে শর্ট টেক্সট হবে। তারপর হচ্ছে তোমার প্রোগ্রাম, এটাও শর্ট টেক্সট হবে। তারপর হচ্ছে জেন্ডার, এটা শর্ট টেক্সট থাকবে বাট অবশ্যই লুকআপ উইজার্ড হবে। এরপর ছিল হচ্ছে ডিস্ট্রিক্ট। যদি আমি ভুল করে না থাকি একটু দেখে আসি যে ঠিক আছে কিনা। এসআইডি, এস নেম, প্রোগ্রাম, জেন্ডার, ডিস্ট্রিক্ট, শুধু এই টেবিলকে কেন্দ্র করে যদি আমরা একটু দেখি যে এসআইটা নাম্বার, এস নেম, প্রোগ্রাম, ডিস্ট্রিক্ট, এগুলো হচ্ছে শর্ট টেক্সট। কিন্তু ফি স্পিড নাই। জেন্ডারটা এম অর এফ লুকআপ উইজার্ড দ্বারা তৈরি করতে হবে। আমরা চাইলে ইন এডিশন ডিস্ট্রিক্টও লুকআপ উইজার্ড দ্বারা তৈরি করতে পারি, যে কয়টা ডিস্ট্রিক্ট আছে। আর যদি মনে করি না টাইপ করে দিব সেটাও হতে পারে। এখানে এমবিএটা যেহেতু ডিফল্ট আছে, আশা করি আমরা এটা পারবো। তো এখন আপনারা চাইলে আমার সাথে একটু ইন্টারাক্ট করতে পারেন, যেহেতু গত ক্লাস যারা করেছেন তারা যদি বলেন যে কিভাবে এই কাজগুলো করা যায়। শুরুতে আমরা ডিফল্ট ভ্যালু সেট করতে চাই প্রোগ্রামের অধীনে, তাহলে কোথায় লিখতে হবে কেউ কি বলতে পারবেন? মাইক্রোফোন আনমিউট করে কথা বলা যাবে? জীবন, থ্যাংক ইউ। মানে শর্ট টেক্সট তো অবশ্যই আসি, বাট আমরা ডিফল্ট ভ্যালুটা কোথায় লিখবো? এমবি লেখাটা কোথায় লিখবো? না না, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক থ্যাংক ইউ সো মাচ রোমান, থ্যাংক ইউ। তো আমরা এই যে প্রোগ্রামে ক্লিক করে ডিফল্ট ভ্যালুতে গিয়ে আমরা লিখে দিব এমবিএ। আমরা আরও দুজন ইন্টারেক্ট করার চেষ্টা করেছিলাম, মেবি শাহিদুল আর হচ্ছে জীবন। তো আমরা হয়তোবা আমার পোর্শনটা হয়তোবা ক্লিয়ারলি বুঝতে পারিনি, এই কারণে হয়তো একটু রং হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা এই প্রোগ্রামের অধীনে এমবিএ লিখে দিলাম। আমাদের এসআইটা প্রাইমারি কি সেট হওয়ার কথা, সো এটা বাই ডিফল্ট যেহেতু আছে, সো আমরা আর চেঞ্জ করার দরকার নেই। যদি মনে করি আমাদের হঠাৎ করে ভুলে ডিস্ট্রিক্ট থেকে প্রাইমারি কি ক্লিক করে ফেলছি, তাহলে অবশ্যই এসআইডিতে ক্লিক করে আমরা প্রাইমারি কি সেট করব। তাহলে আমরা একটু দেখে আসি ইনস্ট্রাকশন। তাহলে এসআইটা প্রাইমারি কি ডান, এমবিএটা আমাদের ডিফল্ট ডান। এখন এই টেবিলের মধ্যে জেন্ডারটা এম অর এফ, এটা কিন্তু আমরা লুকআপ উইজার্ড দ্বারা তৈরি করব। এটাও আপনারা একটু ইন্টারেক্ট করেন কিভাবে হবে, একজন বলেন। জেন্ডারটা লুকআপ উইজার্ড দ্বারা কিভাবে সেট করব এবং শর্তগুলো কি ছিল ভুলে গেছি আমরা। আচ্ছা, জহিরুল ইসলাম বলেন বলেন। কোথায় ক্লিক করব? থ্যাংক ইউ। শর্ট টেক্সটের জায়গায় হবে না, শর্ট টেক্সট কিন্তু শর্ট টেক্সটই থাকবে। আমরা এই অবস্থায় লুকআপ উইজার্ডে যাব। যাওয়ার পরে এখানে দুইটা অপশন আছে। আমরা অবশ্যই আই উইল টাইপ, কারণ হচ্ছে আমরা বলতেছি এম অর এফ এগুলো হবে, অন্য কোথাও থেকে আমরা নিয়ে আসবো না, অন্য টেবিল থেকে আনবো না। এই কারণে আমরা এখানে আই উইল টাইপ নেক্সট, এবং আমরা এখানে এম এবং পরের রোতে আমরা দিব এফ। সো দুইটা অপশনের কথা বলছি আমাদের প্রজেক্টে, এখানে দুইটাই লিখলাম এম অর এফ। এখন নেক্সট দিতে পারি, এখানে কোনো কাজ নাই, চাইলে লিমিট টু লিস্ট করতে পারি, এরপরে ফিনিশ। সো আমাদের লুকআপ উইজার্ড কিন্তু এখানে বোঝা যাবে না যে আমি সেট করছি কি করি নাই, আমাকে মনে করে সেট করতে হবে। এখন যদি ডিস্ট্রিক্টটা চাই যে লুকআপ উইজার্ড দ্বারা সেট করবো, আমরা কিন্তু চাইলে করতে পারি। এখানে 4টা ডিস্ট্রিক্ট দেখা যাচ্ছে, আমরা চাইলে আরও বাড়াতে পারি, 5-6টা নিতে পারি। জাস্ট বোঝানোর জন্য লুকআপ উইজার্ড যে সেট করা যায় সেটা করা যেতে পারে। তো
একইভাবে আমরা যদি লুকআপ উইজারে যাই ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আই উইল টাইপ, এরপরে এখানে আমরা যদি বলে দেই লাইক ঢাকা কথা বলা শেষ করে আমরা মাইক্রোফোন মিউট করে রাখবো, ঠিক আছে। সিলেট, এরপরে দিলাম লাইক এমনিতে দিচ্ছি, হ্যাঁ, ঢাকা, সিলেট, বরিশাল, যশোর, তারপরে খুলনা, জাস্ট কয়েকটা দিলাম, ওকে। নেক্সট, এখন লিমিট টু লিস্ট। যদি লিমিট টু লিস্ট মানে হচ্ছে যে এর বাইরে আমরা দিতে পারবো না, আর লিমিট টু লিস্টে ক্লিক না করলে আমরা চাইলে লিখেও দিতে পারবো, ব্যাপারটা হচ্ছে এমন। সো লিমিট টু লিস্ট রাখলাম, ফিনিশ। তাহলে আমরা এখন এই প্রজেক্টের প্রথম টেবিলের যে যে ইনস্ট্রাকশন ছিল সবগুলো সম্ভবত ফলো করছি। আপনারা যখন এই ধরনের কোশ্চেন পাবেন পরীক্ষাতে, ফাইনাল এক্সামে, এটা প্রথমেই আগে নোট ডাউন করে নেবেন যে প্রথম টেবিলের জন্য কোনগুলোর জন্য কি কি শর্ত আছে, সেকেন্ড টেবিলের জন্য কি কি শর্ত আছে। এই যে প্রথম এই হেয়ার পার্টটাতে অবশ্যই এগুলো মেনশন করা থাকবে। আমাদের কিন্তু ফাইনাল এক্সামে এই ধরনের কোশ্চেন থাকবে যেটা আপনাদের সলভ করতে হবে উইদিন টাইম পিরিয়ড। এই কারণে এগুলো অবশ্যই এই এক্সারসাইজ শিট দেখে ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ এই সেম এক্সারসাইজ শিটের মধ্যে কিন্তু আমরা কোশ্চেন প্রোভাইড করব, যদিও এক্সাক্ট এই এক্সারসাইজ শিট না, ডিফারেন্ট অবশ্যই কোশ্চেন হবে। তাহলে এবার আসি যে আমাদের এই টেবিলের কাজ যদি শেষ হয়, এখানে 4টা আইডি আছে, ডেটা আছে, আমরা এগুলো ফিল আপ করতে চাই। তাহলে আমরা এখন ডেটাগুলো ফিল আপ করবো, তার আগে আমরা এটাকে সেভ করব। যদি সেভ না করি তাও প্রবলেম নাই, কারণ হচ্ছে আমরা যখন এটা রাইট বাটন ক্লিক করে যখন ওপেন করতে যাব তখন সেভ চাইবে। যদি শুরুতেই সেভ করি, অর্থাৎ যে আমাদের যা যা কাজ সব শেষ করছি এই অবস্থায় সেভ করে নিলে আর সেভ চাইবে না। যদি কেউ সেভ না করি তাও প্রবলেম নাই, রাইট বাটন ক্লিক করে ওপেনে যাচ্ছি, এখানেও রাইট বাটন ক্লিক করে ওপেনে যাওয়া যাবে, এখানেও রাইট বাটন ক্লিক করে এই ডেটা শিট ভিউতে যাওয়া যাবে। সো ওপেন মানে ডেটা শিট ভিউ, এই যে যখন আমরা যাচ্ছি তখন কিন্তু সেভ চাচ্ছে। আমি চাইলে আরেকবার দেখাতে পারি, এখান থেকে না গিয়ে এখান থেকেও যেতে পারি। এই যে ডেটা শিট ভিউ, সেম অপশন আসছে, ইয়েস দিলাম, তার মানে সেভ হয়ে গেছে। স্ট্রাকচারটা এই অবস্থায় আসার পরে যদি মনে হয় কোনো এরর আছে, আমি চাইলে সেগুলো এডিট করতে পারবো। রাইট বাটন ক্লিক করে যদি আমি যাই এগেন ডিজাইন ভিউতে, আমি কিন্তু এখানে এডিট করতে পারবো। রাইট বাটন ক্লিক করে ওপেন, আমি কিন্তু এখন ডেটা এন্ট্রি দিতে পারবো। আমি খুব দ্রুত ডেটা এন্ট্রি দিচ্ছি। সাপোজ আফিয়া, এমবিএ, জেন্ডার দিচ্ছি হচ্ছে ফিমেল, ডিস্ট্রিক্ট দিচ্ছি সাপোজ ঢাকা, এরপরে আমরা 102 দিচ্ছি সাপোজ অবিনাশ, এখানে দিচ্ছি মেল। ডেটা যত বেশি থাকবে তত ভালো। এরপরে আমরা 103 দিচ্ছি সাপোজ জায়েদ, মেল। সাপোজ আমি ডিস্ট্রিক্ট কার কোনটা যাই না, আমি কিন্তু ইচ্ছা মতো দিচ্ছি, আশা করি কেউ কিছু মনে করবো না। এরপরে 104 আমরা নিচ্ছি হাসান, মেল, সাপোজ দিচ্ছি যশোর। ডেটা যত বেশি হবে আমাদের কোয়েরি করতে তত ভালো, মানে বোঝাটা খুব ইজি হবে আর কি। জান্নাতুল একজন আছে দেখতে পাচ্ছি, জান্নাতুল, তাহলে আমরা ফিমেল নেই, এবং সাপোজ বরিশাল দিচ্ছি 105। দেখি 105 নিলে নেয় কিনা একটু দেখার চেষ্টা করি। 105 এই মুহূর্তে সে কোনো প্রবলেম বলে নাই। ফাতেমা, এখান থেকে যদি ড্রপ ডাউন মেনু কিবোর্ড থেকে দেখতে চাই, অলটা ধরে ড্রপ ডাউনও দিলে আমরা দেখতে পাবো ফিমেল, এবং এখানে সাপোজ দিচ্ছি ঢাকা। এবার যদি ট্যাব দেই তাহলে কিন্তু এররটা ধরতেছে, যে অর্থাৎ যেহেতু আমাদের এসআইটা প্রাইমারি কি সেট করা, এই কারণে কিন্তু এটা ডুপ্লিকেট হতে দিবে না, যেটা গত ক্লাস আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি। যারা আজকে ক্লাস করতেছি, গত ক্লাস করি নাই, তারা অবশ্যই সেই ক্লাসটা দেখে তারপর আজকের ক্লাসটা রেকর্ডটা দেখবো আর কি। সো আমরা যতক্ষণ পর্যন্ত এটা সলভ না করবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা প্রসিড করতে পারবো না। তার মানে এখানে আমাকে 105 লেখা যাবে না, 106 লিখতে হবে। তাহলে এবার কিন্তু আর কোনো প্রবলেম বলবে না। 107 আমরা আরও কয়েকজনকে নিই, লাইক হুমায়ুন একজন দেখতে পাচ্ছি, মেল, সাপোজ একে আমরা দিচ্ছি সিলেট। এরপরে 108, আমি 10টা ডেটা নিই তাহলে ভালো হবে কোয়েরি করতে। সাপোজ রোমান, এবং আমি ঢাকা দিচ্ছি। তারপরে আমরা মুসলিমা একজন দেখতে পাচ্ছি 109, ফিমেল, সাপোজ দিচ্ছি খুলনা।
সর্বশেষ 110, সাপোজ আমরা দিচ্ছি খোকন, KHOKON MBA, সাপোজ মেল, এবং দিচ্ছি হচ্ছে যশোর। ওকে, সো আমরা 10টা ডেটা এন্ট্রি নাম, এগুলো কিন্তু সেভ করতে হয় না, আমি যেটা ক্লোজ করে দিই সেভ চাইবেও না। সো এখন ক্লোজ করে দিলাম, যে রাইট বাটন ক্লিক করে ওপেন করি আমরা ডেটাগুলো দেখতে পাবো। তবে এখানে একটা বিষয়, সাপোজ আমরা অনেকগুলো ডেটা এন্ট্রি দিয়েছি, এরপরে মনে হচ্ছে যে আমার এখানে কোথাও ভুল আছে, এডিট করতে হবে, তাহলে আমরা রাইট বাটন ক্লিক করে ডিজাইন ভিতরে প্লিজ, জি প্লিজ। ওকে, আমি আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে, আমরা আবার কানেক্টেড হতে পেরেছি। তো আমরা মনে হয় একজন কোশ্চেন করতেছিলাম এসআইজি নিয়ে, কার কোশ্চেনটা ছিল? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে চাইলে আবার এই নামকরণগুলো এডিট করতে পারবো যদি প্রয়োজন হয়, যদি আমার এখানে নতুন কোনো ফিল্ড টাইটেল অ্যাড করার প্রয়োজন হয় অ্যাড করতে পারবো। সেই ক্ষেত্রে যেটা হবে, সাপোজ আমি যদি এই মুহূর্তে একটা ফিল্ড অ্যাড করি, অ্যাড করার পরে যখন আমি ওপেন করব, ফাইল যখন ওপেন করব, তখন দেখা যাবে এই নতুন যে ফিল্ডটা কলামটা থাকবে সেই কলামটা কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে, সেগুলো আমার প্রত্যেকটা আবার ফিল আপ করতে হবে। এই জন্য শুরুতেই আমার ডেটাবেসটা ভালো করে ডিজাইন করে তারপরে হচ্ছে ইমপ্লিমেন্টেশনে যাওয়া উচিত। তার মানে এই না যে আমাকে ফিল্ড অ্যাড করা যাবে না, আমি এখান থেকে ক্লিক টু অ্যাড এখানেও অ্যাড করতে পারবো। তারপর আজকের প্রজেক্টটা শেষ করি যেভাবে আমাদের ডিজাইন করা আছে, তারপর আমরা ফার্দার প্রয়োজনের কথা বলবো। এবার আসি আমরা সেকেন্ড টেবিল। আচ্ছা, প্রথম টেবিল নিয়ে কারো কোনো ডাউট তো নাই? আমরা যেভাবে তৈরি করলাম বুঝতে কোনো সমস্যা হয়েছে? ওকে, থ্যাংক ইউ। কারণ ক্লাসটা যাতে ওয়ান ওয়ে না হয়, হ্যাঁ আমি চাই ক্লাসটা ইন্টারেক্টিভ হোক। থ্যাংক ইউ। এবার আসি যে আমরা সেকেন্ড টেবিল, যেটা আছে ক্লাসের মেইন একটা পার্ট, যে একাধিক টেবিল আমরা তৈরি করা শিখবো। সো 2টা পারলে আমরা 20টা টেবিলও তৈরি করতে পারবো, 20টা পারলে 200টাও পারবো। তাহলে আমরা এখানে এসআইডি, সেমিস্টার, ফিস পেড, 4টা ফিল্ড আছে, আমরা শুরুতে এই ফিল্ডগুলো বানিয়ে ফেলি। তাহলে পেমেন্ট টেবিল, রাইট বাটন ক্লিক করে ডিজাইন ভিউতে যাচ্ছি, তাহলে এসআইডি, তারপরে হচ্ছে সেমিস্টার, ফিস পেড, 4টা সেমিস্টার, ফিস পেড, এরপর আসি সেমিস্টার, এরপর হচ্ছে ফিস, এরপর হচ্ছে পেইড। সো পেইড, তাহলে আমাদের ফিস এবং পেইড এই দুটো অবশ্যই কারেন্সি হবে, ফিস এবং পেইড কারেন্সি। সেমিস্টারটা আমরা সম্ভবত ডিফল্ট ভ্যালু বলে আসছি ওইখানে প্রজেক্টের মধ্যে, আর এসআইটা অবশ্যই নাম্বার হবে। সেমিস্টারটা ডিফল্ট ভ্যালু হলে অবশ্যই আমাদের সেমিস্টার রোতে কোথাও না কোথাও ক্লিক থাকতে হবে, থাকার পরে আমরা ডিফল্ট ভ্যালুতে এসে ফল লিখে দিলাম। সম্ভবত এতটুকু ইনস্ট্রাকশন। আর এই সাইডে প্রাইমারি কি যেহেতু অলরেডি সেট করা আছে, এখানে আর কোনো কাজ করার দরকার নেই। একটু তারপর চেক করে দেখে আসি। এই যে ফল, এটা হচ্ছে সেমিস্টারের জন্য। ফিস, আচ্ছা ফিসের জন্য ভ্যালিডেশন রুলস আছে, ভ্যালিডেশন টেক্সট আছে। তাহলে ভ্যালিডেশন রুল কত ক্লাস? হ্যাঁ, রেকর্ডিং দিয়েছি। ফিসের জন্য আমাদের ভ্যালিডেশন রুলটা হচ্ছে যে ফিস শুড বি 10,000 অর মোর বাট লেস দ্যান অর ইকুয়াল টু 25,000। এটা গত ক্লাস আমরা শিখেছি, যদি কেউ আমরা একটু শেয়ার করি কিভাবে লিখবো, কোথায় লিখবো, যে কোনো একজন। আচ্ছা, আশা সিদ্দিকী, আমরা ভ্যালিডেশন যাব, তার আগে কোথায় ক্লিক করতে হবে? আচ্ছা রোমান, ওই আশাকে বলতে দে, যেহেতু ও শুরুতে শুরু করছে। আমরা প্রথমে ফিসে ক্লিক করব, এরপরে কোথায় যাব? ভ্যালিডেশন রুল। রুলটা কি হবে বলেন তো? ওকে খোকন, আচ্ছা ঠিক ঠিক আছে, গ্রেটার দেন ইকুয়াল 10,000। আর কি বলা ছিল? যে ইট শুড বি গ্রেটার দেন অর ইকুয়াল 10,000 বাট লেস দেন অর ইকুয়াল 25,000, তাই তো? তাহলে মাঝখানে কি হবে? অ্যান্ড লেস দেন ইকুয়াল 25,000। ঠিক আছে, আমরা অরের অপশনগুলোতে আসবো যখন আমাদের প্রয়োজন হবে, আমরা দেখাবো ইনশাল্লাহ। এই অ্যান্ডটা আপার কেস লিখি, লোয়ার কেস লিখি, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? এই অ্যান্ডটা লোয়ার কেস আপার কেস লিখলে কোনো প্রবলেম নাই। তাহলে ভ্যালিডেশন টেক্সট এখানে যেটা সেট লিখে রাখছে আমরা সেটা দিতে পারি, চাইলে ডিফারেন্ট কিছু দিতে পারি। এখানে যেটা আমরা বলছি সেটাই দিই, কপি করে নিয়ে যেতে পারি, কন্ট্রোল সি, আমরা এখানে দিচ্ছি কন্ট্রোল ভি। এই হচ্ছে ভ্যালিডেশন টেক্সট। তাহলে ফিসের অধীনে আমাদের এটা ছিল, পেজের অধীনে কোনো কিছু নাই। যদি আমরা পেজের অধীনে বলি, সিমিলারলি পেজের অধীনেও আমরা কিন্তু সেট করতে পারবো। আমরা কিন্তু জাস্ট শিখতেছি, এটা যে অ্যাকুরেসি কিন্তু 100% না, জাস্ট শিখাচ্ছি যে কিভাবে কাজ করা যায়। আমরা যদি ফিসে ভ্যালিডেশন রুল সেট করতে পারি, তাহলে অবশ্যই পেজও
সেট করতে পারবো, তাই নয় কি? যেমন পেইডও তো থাকা উচিত, সেটা 10,000 সমান বা বেশি, 25,000 সমান বা কম, তাই নয় কি? কারণ কেউ ফিস আছে 25,000 কিন্তু সে পেইড করলো 30,000, সেটা তো হওয়া উচিত না। তো সেগুলো চাইলে আমরা এখানে সেট করতে পারবো। আপাতত আমরা যে সকল ইনস্ট্রাকশনগুলো জাস্ট বোঝার জন্য দিয়েছি সেগুলো সেট করার চেষ্টা করি। মোটামুটি আমাদের যে হিয়ার পার্টে যা আছে সবগুলো আমরা সেট করতে পেরেছি। এখন আমরা এটা সেভ করে নিতে পারি। এই যে সেভ করলাম, আগেরটাতে কিন্তু সেভ করি নাই, যখন ওপেন করতে গিয়েছিলাম তখন সেভ চেয়েছিল, এটাতে আমি সেভ করলাম, সো ওপেন করতে গেলে সেভ চাইবে না, চলে আসছে। সো এসআইডি আমি 101, সেমিস্টার ফল বাই ডিফল্ট আছে, ফিস সাপোজ দিচ্ছি 20,000, আমরা 20,000 দিতে গিয়ে 2 লাখ লিখছি, সো এটা কিন্তু নিচ্ছে না। এই যে আমরা যে মেসেজটা দিয়েছিলাম যে শুড এন্টার এ ভ্যালু দ্যাট ইজ 10,000 অর মোর বাট লেস দেন অর ইকুয়াল টু 25,000, মেসেজটা কিন্তু আসছে, তার মানে আমাদের কাজটা কিন্তু এখানে হয়েছে। আমরা একটু দেখার চেষ্টা করলাম। সো আমি 20,000 দিব, সাপোজ সে পেইড পুরোটাই দিয়ে দিয়েছে, অথবা আচ্ছা দিয়ে দিক 20,000। এবার আসি 102, ফল বাই ডিফল্ট আছে সাপোজ 25,000, সে পে করছে সাপোজ 20,000। 103 সাপোজ তার হচ্ছে 15,000, সে পে করে দিয়েছে 15,000। সাপোজ 104, এর ফিজ হচ্ছে 22,000, সে পে করছে সাপোজ 18,000 বা 16,000। 105, এখানে আমরা 10টা ডেটা নিতে চাই, সাপোজ 25,000, এবং সে পে করছে সাপোজ 20,000। এরপরে 106, সাপোজ 20,000, সে পে করছে 16,000। 107, সাপোজ তার ফিস হচ্ছে 10,000, সে পে করে দিয়েছে 10,000। 108, ফিস হচ্ছে 12,000, সে পে করছে 10,000। 109, ফিস হচ্ছে 24,000, সে পে করছে সাপোজ 18,000। সর্বশেষ 110, তার ফিস হচ্ছে 15,000, সে পে করছে 12,000। সো আমাদের দুইটা টেবিল আমরা ডেটা সহ রেডি করতে পেরেছি। তার মানে সো ফার এই দুই টেবিলের যে ডেটা ছিল এবং যার রুলসগুলো ছিল সবগুলো আমার ওকে। তো যখন ডেটাবেস ডিজাইন হয়ে যায়, ডেটা এন্ট্রি তো এখন কন্টিনিউয়াস প্রসেস, প্রতিনিয়ত ডেটা এন্ট্রি হবে। আমার যদি প্রয়োজন আরও টেবিল দরকার হয় সেগুলো আমরা অ্যাড করতে পারবো। আমাদের আজকের প্রজেক্টে দুইটা টেবিল আমরা তৈরি করলাম, আমি এখন ক্লোজ করে দিচ্ছি। তো কোয়েরি করার পূর্বে সকল টেবিল ক্লোজ করে দেওয়া ভালো, তা নাহলে অনেক কোয়েরিতে প্রবলেম হবে। প্লিজ। প্রত্যেকটা টেবিলে একটা প্রাইমারি কি থাকতে হবে। সো আমার এই টেবিলের জন্য কিন্তু একটা প্রাইমারি কি আছে এসআইডি, এবং ইনফরমেশন টেবিলের জন্য একটা প্রাইমারি কি আছে এসআইডি। প্লিজ বলেন। মানে মাল্টিপল পেমেন্ট অপশন, যে ইনস্ট্রুমেন্টে পেমেন্ট করতেছে, ব্যাপারটা এরকম না? আচ্ছা, আমাকে তাহলে সেগুলো কলাম অ্যাড করতে হবে, সেগুলোর জন্য প্রসেস আসতে হবে। আমরা সেই প্রসেস কিন্তু এখানে ডিজাইন করি নাই, আমরা জাস্ট সিম্পলি বোঝার চেষ্টা করতেছিলাম যে কীভাবে কাজগুলো হয়। আপনি যেটা বলছেন, হ্যাঁ সিঙ্গেল এন্ট্রি, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এবার আসি যে আমরা এই দুইটা টেবিলের উপর প্লিজ বিডিটি চাই, তাই তো? আচ্ছা, লাস্ট ক্লাসও আমি বলেছিলাম এটা চেঞ্জ করা যাবে। আমাদের কন্ট্রোল প্যানেলে গিয়ে রিজনাল অপশনে গিয়ে ওখানে ইউনাইটেড স্টেটস দেওয়া থাকে, ওইটা আমরা চেঞ্জ করে বিডিটি করে দিতে পারবো, আমি দেখাবো প্রয়োজনে, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। ওটা করা যাবে অবশ্যই, আমরা দেখাবো ইনশাল্লাহ। এবার আসি যে আমরা এখানে কোয়েরিগুলো কি, কোয়েরিগুলো হচ্ছে আমাদের প্রয়োজন পড়ে, এটা যখন ডেভেলপাররা ডেভেলপ করে দেয়, এরপরে যারা এটা অপারেট করে, একটা হচ্ছে ডেভেলপমেন্ট অপশন, একটা হচ্ছে মানে অপারেট করা একটা অপশন। সাপোজ আমরা এটিএম বুথে যাচ্ছি, আমরা জাস্ট যেই প্রসেসটা আছে ওখানে গিয়ে আমাদের কেউ ট্রেনিং দিচ্ছে না, যে সিস্টেমটা এতটাই ইউজার ফ্রেন্ডলি, আমরা গিয়ে দাঁড়ালে মেশিনের সামনে ইজিলি বুঝতে পারি কি করতে হবে, কারণ স্ক্রিনের মধ্যে সব ইনস্ট্রাকশন দেওয়া আছে। সো ডেভেলপমেন্ট পার্ট যারা ডেভেলপ করে, এটা ডিপেন্ড করবে সে কোন লেভেলে ডেভেলপ করছে, কতটা ইউজার ফ্রেন্ডলি করবে, তার উপর ডিপেন্ড করে ইউজারদের ট্রেনিংয়ের প্রয়োজন আছে কি নেই সেটা ডিপেন্ড করে। তো নর্মালি একটা অর্গানাইজেশনের যখন ইআরপি বা যে কোনো সফটওয়্যার ডেভেলপ হয়, ওগুলো ইউজ করার জন্য অবশ্যই একটা
ট্রেনিং সেশন থাকে। তো যাই হোক, আমরা যেহেতু ওই লেভেলে না, জাস্ট একটা বেসিক লেভেলের আইডিয়া দিচ্ছি। এখানে আমরা প্রথম কোয়েরিটা আপনারা আমার সাথে ইন্টারেক্ট করবেন। এটা কিন্তু খুবই সিম্পল হলেও আমরা এই দুই টেবিলের মধ্যে রিলেশনশিপ বিল্ড আপটা এখানে দেখবো, কারণ প্রয়োজন আছে কিনা। প্রথমে আসি যে বলছে ফাইন্ড আউট মেল স্টুডেন্টস অনলি, এতটুকু বলছে। যদি এতটুকু শেষ করে দিত তাহলে আমরা এই প্রথম টেবিল থেকে আমরা বের করে ফেলতে পারতাম। কিন্তু এখানে যেটা বলা হচ্ছে যে হিয়ার শোজ স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, জেন্ডার, সেমিস্টার। তাহলে এসআইডি, এস নেম, জেন্ডার এই তিনটা আছে কিন্তু আমাদের প্রথম টেবিলে। এসআইডি, এস নেম এবং জেন্ডার। এখানে প্রোগ্রাম ডিস্ট্রিক্ট শো করতে বলে নাই। সেমিস্টার বলছে, সেমিস্টার প্রথম টেবিলে নেই, আছে দ্বিতীয় টেবিলে। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? তো মানে কোয়েরির মধ্যে যে ইনফরমেশনগুলো আমরা দেখতে যাচ্ছি, প্রথম ইনফরমেশন হচ্ছে শুধু মেলদের দেখবো। দ্বিতীয় ইনস্ট্রাকশন হচ্ছে যে আমি দেখার সময় ওই মেলের আইডি দেখবো, নেম দেখবো, জেন্ডার দেখবো, আর হচ্ছে সেমিস্টার দেখবো। কিন্তু সবগুলো ইনফরমেশন কিন্তু একটা টেবিলে নাই, আছে মাল্টিপল টেবিলে। তো যখনই মাল্টিপল টেবিল কেন্দ্রিক কাজ হবে, তার মানে প্রথমে আমাকে রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে। যদি রিলেশনশিপ বিল্ড আপ না করি তাহলে রাইট রেজাল্ট আসবে না। তাহলে আমরা এটা একটু দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। তাহলে আসি, আমরা শুরুতেই কোয়েরি করার জন্য সকল ওপেন টেবিল অবশ্যই ক্লোজ করে নিব। ক্লোজ করা আছে। এখন আমরা ক্রিয়েটে যাব, কোয়েরি ডিজাইন। সো গত ক্লাস আমরা এখানে একটা টেবিল দেখছি, আজকে কিন্তু দুইটা। এখানে কোয়েরিজ আপাতত নাই, বোথে গেলে শুধু টেবিলগুলোই পাবো। সো আমি টেবিলসে বাই ডিফল্ট যেটা থাকে সেটাতে আসি। তাহলে আমি ইনফরমেশন টেবিল অ্যাড করলাম, এই যে ইনফরমেশন টেবিল। পেমেন্ট টেবিলে ক্লিক করে পেমেন্ট টেবিলটা অ্যাড করলাম। সো এই মুহূর্তে কিন্তু এই দুই টেবিলের মধ্যে কোনো রিলেশনশিপ নাই, দুইটা আলাদা। এবং আমরা যা যা চেয়েছি যদি মনে করি ওগুলো এখানে নিয়ে আসবো। সাপোজ এসআইডি ডাবল ক্লিক করলাম, বসে পড়লো। এস নেম ডাবল ক্লিক করলাম, বসে পড়লো। জেন্ডার ডাবল ক্লিক করলাম, বসে পড়লো। এখান থেকে সেমিস্টার ডাবল ক্লিক করলাম, বসে পড়লো। তাহলে এখানে কিন্তু দেখাচ্ছে যে সেমিস্টারটা হচ্ছে পেমেন্ট টেবিল থেকে আসছে, জেন্ডারটা আসছে ইনফরমেশন টেবিল থেকে, এস নেমটা আসছে ইনফরমেশন টেবিল থেকে, এসআইটা আসছে ইনফরমেশন টেবিল থেকে। তো আমাদের কাছে মনে হচ্ছে হয়তো বা হয়ে গেছে। এই অবস্থায় রান করলে একটু দেখি কি আসে। অনেক ডেটা আসছে না? ফিমেলও তো আচ্ছা, ফিমেল তো আমরা লিখি নাই, সেটা হচ্ছে একটা কথা। হ্যাঁ, জেন্ডারটা আমরা ঠিক সেট করি না। আমরা একটু ডিজাইন ভিউতে যাই, এখান থেকে ক্লিক করে ডিজাইন ভিউতে যেতে পারি। যেখান থেকে মাউস দিয়ে ক্লিক করলে ডিজাইন ভিউতে চলে যাবে। আমরা জেন্ডার যদি এমটা লিখি, এবার একটু রান করে দেখি। সব এম আসছে, কিন্তু আমার অনেকবার আসছে না, এক এক মাল্টিপল টাইমস আসছে। এই যে অবিনাশ, এরপর আবার অবিনাশ, এরপর আবার অবিনাশ, এরপর আবার অবিনাশ, আবার অবিনাশ, অনেকবার আসছে না? তবে দুই টেবিলের সাথে ক্রস প্রোডাক্ট হয়ে গেছে। তার মানে রিলেশনশিপ যেহেতু বিল্ড আপ করি নাই, এই কারণে কিন্তু আমাদের এই ধরনের প্রবলেম রেইজ করছে। তাহলে আমাদের যদি ডিজাইন ভিউতে যাই, তাহলে আমার কাজ হচ্ছে রিলেশনশিপ বিল্ড আপ করা। এখন এটা কয়েকভাবে করা যায়। আমরা সরাসরি এসকিউএল অপশনে গিয়ে কোয়েরি লেখার সময় রিলেশনশিপের কথা বলতে পারি। রাইট বাটন ক্লিক করে যদি আমরা এসকিউএল ভিউতে যাই, এখানে হচ্ছে কমান্ড লিখে লিখে, যেমন এখানে বলছে সিলেক্ট ইনফরমেশন, ইনফরমেশন টেবিলের নাম। সো ইনফরমেশন ডট এসআইডি মানে হচ্ছে ইনফরমেশন টেবিলের এসআইডি, ইনফরমেশন টেবিলের এস নেম, ইনফরমেশন টেবিলের জেন্ডার এবং পেমেন্ট টেবিলের সেমিস্টার, এগুলো আমরা সিলেক্ট করছি, তাই নাকি? ফ্রম, ফ্রম মানে কোন টেবিল থেকে, ইনফরমেশন টেবিল এবং পেমেন্ট টেবিল, দুইটা টেবিল আমরা ইউজ করছি। হোয়ার, হোয়ার বলছে হচ্ছে কন্ডিশন, যে ইনফরমেশন ডট জেন্ডার ইকুয়ালস টু মেল। সো এইখানে আমরা যদি একটু আগে যেটা দেখলাম, যে আমরা এখানে যদি যাই ডিজাইন ভিউতে, এটা কিন্তু ডিজাইন ভিউ, এটা আমরা এখানে না এসে সরাসরি স্কেল ভিউতে গিয়ে কিন্তু আমরা এটা বানাতে পারি। তো এটা আপনাদের জন্য একটু ডিফিকাল্ট হবে। সিএসসি স্টুডেন্ট আমরা স্কেল ভিউটাই শিখাই, বিজনেসও শিখাই যদি মাল্টিপল কোর্স থাকে। তো এইখানে দেখাচ্ছে এই কমান্ড আমরা চাইলে লিখে সলভ করতে পারবো। তো যেহেতু আমরা কমান্ড আপাতত লিখতে চাচ্ছি না, আমরা ডিজাইন ভিউতে সলভ করতে চাচ্ছি। ডিজাইন ভিউতে কয়েকভাবে সলভ করা যায়। প্রথম একটা সিম্পল ওয়ে হচ্ছে এই টেবিলের এসআইডি এবং এই টেবিলের এসআইডি যেহেতু দুইটা সেম, আমরা জানি ওয়ান টু ওয়ান রিলেশনশিপ বিল্ড আপ করবো আমরা। তাহলে এসআইডির উপরে ক্লিক করে আমরা এসআইডির উপরেই ছেড়ে দিব। যদি আমরা পেজের উপরে সারি বা ফিসের উপরে সারি, তাহলে দেখি কি হয়। আমি প্রথম পেজের উপরে ছেড়ে দিলাম। তাহলে যে রিলেশনশিপটা বিল্ড আপ হলো, যে এসআইডির সাথে পেজ, দেখি একটু কি কোনো রেজাল্ট আসে কিনা। কোনো রেজাল্ট কিন্তু আসে নাই। আমি এগেন ডিজাইন ভিউতে যাচ্ছি। এই লিঙ্কটা আমি চাইলে ডিলিট করে দিতে পারি, রিমুভ। এসআইডির উপরে ক্লিক করে এবার আমি সাপোজ সেমিস্টার উপরে দিচ্ছি। দেখি রান করি, টাইপ মিসম্যাচ ইনস্ট্রাকশন কাজ করতেছে না। দেখি একটু রিমুভ করে দিয়ে, কেন কাজ করলো না, ডিলিট। এবার আসি এই এসআইডির সাথে আমরা এই এসআইডির একটা লিঙ্ক করে দিলাম। এবার দেখি রান করা যায় কিনা।
এবার কি অ্যাকুরেট আসছে না? তাহলে এই রিলেশনশিপটাকে বলা হয় ওয়ান টু ওয়ান। তো ডেটাবেজের মেইন চ্যালেঞ্জ হচ্ছে টেবিল যত বাড়বে, টেবিলের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করাটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অর্থাৎ আপনি যদি প্রপারলি রিলেশনশিপ বিল্ড আপ করতে না পারেন, তাহলে দেখা যাচ্ছে কোয়েরি অনেক সময় নিবে বা অ্যাকুরেট রেজাল্ট আসবে না। এই জন্য যখন আমরা একটা প্রজেক্ট ডেভেলপ করি, সো এই প্রজেক্ট ডেভেলপ করার জন্য সিস্টেম অ্যানালিস্টের কাজ হচ্ছে এই লেআউটটা প্রপারলি ডিজাইন করা। সো লেআউটে যদি প্রবলেম থাকে, তাহলে কিন্তু আমাদের এই রিলেশনশিপে প্রবলেম হলে অবশ্যই ডেটাবেস প্রপারলি হ্যান্ডেল করা যাবে না। এই জন্য ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের কাজ এগুলো প্রপারলি করা, বা সিস্টেম অ্যানালিস্ট, যে ধরেন প্রোগ্রামাররা কী করে, সাপোজ ধরেন আমি প্রোগ্রামার, আমার কাজ হবে আপনি একটা লেআউট নিয়ে আসছেন, সেটা ভুল হোক আর যাই হোক আমি তৈরি করে দিব, কিন্তু ওই লেআউট ডিজাইন করে আবার সিস্টেম অ্যানালিস্টরা। সিস্টেম অ্যানালিস্ট হচ্ছে একজন প্রোগ্রামারের যদি 10 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে সে সিস্টেম অ্যানালিস্ট হতে পারে। মিনিমাম 10 বছরের অভিজ্ঞতা থাকতে হয়। ডেভেলপার হিসেবে 10 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে সে সিস্টেম অ্যানালিস্ট হতে পারে। তো দেখা যাচ্ছে একজন ডেভেলপার চাইতে সিস্টেম অ্যানালিস্টের স্যালারিও কয়েক গুণ বেশি। তো যদি ওই সিস্টেম অ্যানালিস্ট যদি লেআউট বা ডিজাইন ভুল করে, প্রোগ্রামারের এতে কোনো এরর নেই, কারণ প্রোগ্রামার ওই লেআউটটা দেখে সে সব কোড করে দিয়ে দিবে, কারণ তার কাজ হচ্ছে শুধু কোড করা। তো যাই হোক, আমরা এখানে অত ডেপতে না গিয়ে আমরা সিম্পল এটা বোঝার চেষ্টা করি। এটাকে বলা হয় ওয়ান টু ওয়ান। এটাকে আমরা বুঝতে পারলাম। আমরা চাইলে এটা রিমুভ করে দিতে পারি এগেইন। আমরা যে অবস্থায় রান করি, আগের প্রবলেম দেখতে পাচ্ছি। আমি আবার ডিজাইন ভিউতে যাচ্ছি, এখানে এ সাইডের উপরে ক্লিক করে টেনে এ সাইডের উপরে ছেড়ে দিচ্ছি। সেটা হচ্ছে ওয়ান টু ওয়ান। আমরা চাইলে এখানে ওয়ান ওয়ান লিখাও দেখতে পারবো, আমি একটু পরে সেটা আসতেছি। রান করি, আমরা রেজাল্ট পেয়ে গেছি। আমরা চাইলে এখন সেভ করে নিতে পারি। আমাদের প্রজেক্ট অনুসারে আমাদের এই কোয়েটা সেভ করার কথা কি দেখি একটু, মেল নাম দিয়ে সেভ করার কথা। তাহলে আমরা এটাকে মেল দিয়ে সেভ করি। সো আমি যে স্টাইলে দেখাচ্ছি, আপনারা যখন এক্সামে পার্টিসিপেট করবেন আপনাদের কিন্তু এইভাবে করেই ফাইলটা আমার কাছে পাঠাতে হবে গুগল ক্লাসরুমে। তাহলে আমাদের প্রথম কোয়েরি শেষ। এবার আমরা দ্বিতীয় কোয়েরিতে যাচ্ছি। ফাইন্ড আউট দোজ স্টুডেন্টস হুজ ফিস লেস দেন 25,000। এটা তো আমরা সবাই পারবো, আপনারা আমার সাথে ইন্টারেক্ট করেন। এটার জন্য কোন টেবিল লাগবে আগে বলেন। দুইটা টেবিল লাগবে না একটা টেবিল নিলে হবে? বলছে ফাইন্ড আউট দোজ স্টুডেন্টস হুজ ফিস লেস দেন 25,000। তো আমাদের ফিসটা আছে হচ্ছে সেকেন্ড টেবিলে। তো এখানে তো আর বলে নাই যে আমি কি দেখাবো, কিছুই বলে নাই বলছে। তাহলে আমি এই টেবিল নিয়েই কাজ করতে পারি। আর যদি কেউ মনে করি না আমি সাথে নামটা দেখাবো, তাহলে দুই টেবিলের মধ্যে রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে, যদি কেউ মনে করি। কিন্তু আমাদের এই কোশ্চেনে বলে নাই, ঠিক আছে? যদি আইডি আর যদি ফিসটা দেখি, এখানে যেহেতু বলে নাই যে কি দেখবো, সো কিছু না বললে আমি আমার ইচ্ছা মতো কাজ করতে পারি। তাহলে ফাইন্ড আউট দোজ স্টুডেন্টস হুজ ফিস লেস দেন 25,000, সেভ দিস করি নেমড ফিস। তো আমরা একটু দেখি চেষ্টা করে। ক্রিয়েট কোয়েরি ডিজাইন। তো এখন আমরা কি এক টেবিল নিব না দুই টেবিল নিব? প্রথমে একটা নেই, পরে দুই টেবিল দিয়েও দেখাতে পারি। অ্যাড ক্লোজ। এবার আসি, সবগুলো সিলেক্ট করে দিতে পারি। যেহেতু আমার কোনো কিছু বলে না যে কি কি দেখাবে, আমি সবগুলো সিলেক্ট করে টেনে এখানে ছেড়ে দিচ্ছি। তো আমার বলছে ফিসের কথা, যে লেস দেন কত, 25,000, তাই নয় কি? একটু দেখে আসি। লেস দেন 25,000। তাহলে আমরা এতটুকু লিখলে আশা করি আউটপুট চলে আসবে। চলে আসছে না? যাদের ফিস লেস দেন 25,000, এখানে কিন্তু 25,000-এর কোনো ভ্যালু দেখতে পাচ্ছি না, অর্থাৎ কোনো স্টুডেন্ট দেখতে পাচ্ছেন যে 1 3 4 6 7 8 9 10, তার মানে একজন মাত্র, কয়জন, 2, আর হচ্ছে সরি 2 নাম্বার স্টুডেন্টের শুধু মনে হয় ফিসটা 25,000, এছাড়া আর কেউ নাই নাকি? না, 2 আর 5, তাই না? 102 এবং 105। হ্যাঁ, দুইজন। তাহলে এখানে 8জন আছে। তো এই যে আমাদের একটা কোয়েরি হয়ে গেল, খুবই সিম্পল। যদি আমার ডেটাবেস ঠিক মতো ডিজাইন করা থাকে, কোয়েরি করাটা আমার জন্য খুব একটা ডিফিকাল্ট না। তবে অনেক বড় প্রজেক্ট থেকে যখন বিভিন্ন কারণে মানে বিভিন্ন কন্ডিশন তৈরি হয় যে আমার ডেটা কিভাবে লাগবে, কোন টেবিল থেকে লাগবে, সাপোজ 20টা টেবিল আছে, তো দেখা যাচ্ছে 20টার মধ্যে 10টা টেবিল থেকে আপনাকে রিলেশনশিপ বিল্ড আপ করে ডেটা নিয়ে আসতে হবে, সেইগুলোর কোয়েরি কিন্তু অনেক কমপ্লেক্স হয়, এত ইজি কোয়েরি হবে না। ঠিক আছে? তো আগে আমরা যদি ইজিগুলো প্র্যাকটিস না করি, তা তা না হলে কিন্তু আমরা মানে কমপ্লেক্সে গেলে পারবো না। তো আমরা সিএসসিতে যখন পড়াই তখন কিন্তু আমরা এসকিউএল ভিউটা, এসকিউএল একটা মানে ল্যাঙ্গুয়েজই পড়াই, স্ট্রাকচার করি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যেহেতু আপনাদের ওই লেভেলে যাওয়া যাবে না, এখানে আমরা এটা বোঝার চেষ্টা করি সংক্ষিপ্ত আকারেই। তাহলে আমাদের এটা হচ্ছে ফিস। তাহলে আমরা একটু সেভ করে নেই, ফিস।
তারপর যতটুকু আমি শিখাবো এতটুকু আপনারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে গেলে দেখবেন সব আনসার পেয়ে যাবেন। আপনাদের লেভেলের যে কোনো এক্সামে যাবেন, যতটুকু শিখবেন দেখবেন এর মধ্যে থেকে সব কোশ্চেন হবে। আচ্ছা, তাহলে আমাদের দুইটা কোয়েরি হয়ে গেল। এরপরে আসি আমাদের থার্ড কোয়েরি, ফাইন্ড আউট ডিউজ অফ ইচ স্টুডেন্ট, সেভ দিস কোয়েরি, নেম ডিউজ। এটা কত ক্লাসের সাথে মিলে যায়, তাই নাকি? পারবো তো নাকি? পারবো না? পারবো কি? আপনার মাইক্রোফোন আনমিউট করে কথা বলতে পারেন, আমি মাইক্রোফোন আপনাদের মিউট করে দিয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ। এখন আপনাদের কাছে যেটা করছেন সেটা হচ্ছে যে আমরা এই যে ডিউজটা বের করতে চাই, এখন এটা কোন টেবিল থেকে বের করতে হবে? আমরা চাইলে পেমেন্ট টেবিল থেকে বের করতে পারি, কারণ ফিস মাইনাস পেইড মানে হচ্ছে ডিউজ। অথবা আমরা এখানে এই যে ফিস যে আমাদের যে কোয়েরিটা আছে এখান থেকেও চাইলে বের করতে পারি, কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, আমরা কন্ডিশনের কারণে কিন্তু এখানে 25,000 যার পেমেন্ট সেটা কিন্তু এখানে নাই। তাহলে এটা থেকে করা কিন্তু ঠিক হবে না, আমাদের অবশ্যই পেমেন্ট টেবিল থেকে করতে হবে, কারণ এখানে মিসিং হয়ে যাবে দুই একজন স্টুডেন্ট। তাহলে এবার আসি আমরা ক্রিয়েট কোয়েরি ডিজাইন। তো যদি আমরা চাই দুই টেবিল নিয়ে কাজ করবো, চাইলে এগেইন করতে পারি, যে ইনফরমেশন আর হচ্ছে পেমেন্ট। অথবা আরেকটা জিনিস এখানে নতুন করে দেখাই দিই, যে আমরা শুরুতে যদি চাই একটা রিলেশনশিপ বিল্ড আপ করে নিব, যে সব ধরনের রিলেশনশিপ বিল্ড আপ করে নিব। এখানে একটু দেখি যে রিলেশনশিপ বিল্ড আপ করা যায় কিনা। ডেটাবেস টুল, এই যে এখানে আছে রিলেশনশিপস, ক্লিক করলাম, তাহলে ইনফরমেশন টেবিল, পেমেন্ট টেবিল, ক্লোজ। এবার আমি এই দুইটার মধ্যে রিলেশনশিপ বিল্ড আপ করতে চাই। দেখেন এখানে অপশনটা কীরকম, যে একটার উপরে ক্লিক করে যখন আরেকটার উপরে টেনে ছেড়ে দিচ্ছি তখন আমার সামনে একটা ডায়লগ বক্স চলে আসছে। এখান থেকে এসআই টু এসআইডি রিলেশনশিপ বলা হচ্ছে, যদি আমি চাই চেঞ্জ করব এখান থেকে কিন্তু চেঞ্জ করা যাবে। যে অপশনগুলো এখানে শো করতেছে যে এসআইডির সাথে এখানে কার সাথে কার রিলেশনশিপ বিল্ড আপ করবো, এটা চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখন আসি যে আমরা ক্রিয়েট দিলে হয়ে যাবে, তার আগে আমরা আচ্ছা ক্রিয়েট দেই। এখানে যে কারণে আমি নিয়ে আসছি আগেরটার যে রিলেশনশিপ, এই রিলেশনশিপের মধ্যে কোনো পার্থক্য নাই, বুঝতে একই রকম। অর্থাৎ আগেরটা বলতে যেটা আমি বুঝাচ্ছি, আমরা যেখানে মেল স্টুডেন্ট যখন দেখিয়েছিলাম, ডিজাইন ভিতরে যাই, সেম না দেখতে? এই রিলেশনশিপটা আর এই রিলেশনশিপটা দেখতে একই রকম না? একই রকম, কিন্তু আমি একটু ডিফারেন্ট চাচ্ছি। এবার আমি দেখি, ডিলিট করে দিলাম, ইয়েস, আবার চাই, আবার আসছে যে এখানে এনফোর্স রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, এটাতে যে টিক মার্ক দেই, নিচে তাকিয়ে দেখেন তো কি বলছে, 1 to 1। আপনারা অবশ্যই বিজনেসের কোনো কোর্সে ডেটাবেস যদি চ্যাপ্টার পান সেখানে দেখবেন যে 3 ধরনের কমন রিলেশনশিপ আছে, 1 to 1, 1 to many, many to many। তাহলে এটা হচ্ছে 1 to 1। তাহলে যদি আমি ক্রিয়েট দিই, আচ্ছা কি বললো এখানে, ক্রিয়েট দ্য ডেটাবেস ডিজাইন কুড নট লক টেবিল পেমেন্ট বিকজ ইট ইজ অলরেডি ইন ইউজ ইন অ্যানাদার পার্সন অর প্রসেস। আচ্ছা, তাহলে আমাদের এখানে এগুলো একটু ক্লোজ করে দিয়ে দেখি। এবার যদি আমরা যাই ডেটাবেস টুল, রিলেশনশিপ, ক্রিয়েট, এবার কি আসছে 1 to 1, এই যে লেখাটা আসছে 1 1। যদি এটা মেনি হতো, মানে একের অধিক টেবিল হতো, তখন আমরা 1 to m দেখতে পারতাম। সো আমাদের সুযোগ হলে সেটাতে আমরা যাবো। তাহলে যে এটাকে বলে 1 to 1 রিলেশনশিপ। সো আমার রিলেশনশিপ তৈরি করা আছে, আমরা যদি চাই এটাকে সেভ করব, থাক সেভ, আমি ক্লোজ করে দিলাম। এবার দেখি একটা কোয়েরি করতে গিয়ে ওইটা আমার আসে কিনা বা কোনো হেল্প করে কিনা। সো ইনফরমেশন আর হচ্ছে পেমেন্ট, দেখেন তো চলে আসছে কিনা, এখানে আসছে। সো আপনারা বিভিন্ন বইতে, ইভেন বাচ্চা এই যে 9-10-এর বইতেও যদি যান, আইসিটির যে বইগুলো থাকে, ইন্টারমিডিয়েট বই তো আমার বোর্ডের বই আছে লেখা আইসিটি, যেটা তথ্য যোগাযোগ প্রযুক্তি বইটা, ওই বইতে এই চ্যাপ্টারও আমি কিছু স্ক্রিনশট নিয়ে কাজ করে দেখিয়েছি, অর্থাৎ এই যে স্টেপ বাই স্টেপ এই কাজগুলো দেখিয়েছি। তো তখন দেখা যাচ্ছে আমরা এটা কিছুটা হলো এক্সপ্লেন করেছি ওই সময়। এই যে এসআইডি 1 to 1 দেখা যাচ্ছে। তো আমাদের যেই কোয়েরিটা এখন করার কথা সেটাতে আসি। যদি এটা আমার প্ল্যান ছিল না দেখানো, তারপর দেখিয়ে ফেললাম যে ডিউস আমাদের দেখতে চাই, তাহলে আমরা একটু দেখি সলভ করতে পারি কিনা। সো প্রথম টেবিলে যদি সবাইকে নিতে চাই নিতে পারি, অথবা যদি মনে করি প্রথম টেবিল থেকে এসআইডি আর এস নেম নিব,
জেন্ডার ডিস্ট্রিক্ট দরকার নাই, দ্বিতীয় টেবিল থেকে আমরা ফিস নিব আর পেইড নিব। সো দুই টেবিল মিলে কাজ করতেছি। এবার আমরা এখানে ডিউজটা বের করব। সো আমার আশা করি এটা আপনাদের মনে আছে, ডিউজের পরে ক্লোন চিহ্ন, এরপরে কোথায় যাব, বিল্ডার। এটা কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে যে ক্যালকুলেশনের জন্য আমাকে কোথায় যেতে হবে। সো বিল্ডার, সো বিল্ডারে যাওয়ার পরে আমার এই স্টুডেন্ট ডিবি ডাটাবেস এখানে ক্লিক করব, এখানে টেবিলস আছে, কোয়েরিজ আছে। সো আমরা টেবিলসে যাচ্ছি, আমরা পেমেন্ট টেবিলে যাচ্ছি, পেমেন্ট টেবিলে গিয়ে ফিস মাইনাস পেইড, এগুলো যেহেতু ডিরেক্ট ফিস এবং পেইডের মধ্যে জাস্ট কি হচ্ছে, কম্পিটিশন হচ্ছে বা ক্যালকুলেশন হচ্ছে, এখানে কোনো এক্সপ্রেশন আমরা লিখি নাই বা দরকার পড়তেছে না। আমি যদি ওকে দিই, ওকে দিয়ে রান করলে একটা এরর আসবে, কারণ যদি না থাকে তাহলে এটা রিমুভ করতে হবে। আমি রিমুভ করলাম না, দেখি কি হয়। এবার যদি রান করে একটা এরর আসবে, দ্য এক্সপ্রেশন ইউ এন্টার্ড কন্টেন্ট ইনভ্যালিড সিনট্যাক্স। এর কারণ হচ্ছে এই যে মাঝখানে যে এক্সপ্রেশনটা আছে এটা আমরা রিমুভ করি না, এটা ডাবল ক্লিক করে আমি রিমুভ করে দিলাম। আশা করি এবার কোনো প্রবলেম হবে না। রান আসছে কি আমাদের, এই যে ডিউজের লিস্টটা কিন্তু এখানে চলে আসছে। বুঝতে পারছি কি সবাই? তাহলে আমাদের এটা যদি আমরা সেভ করতে চাই, কি নামে সেভ করতে বলছে, ডিউজ নামে, তাহলে আসি আমরা একটু সেভ করি, সেভ ডিউজ। এখন যদি চাই এই ডিউজের উপরে আমি আরও একটা কোয়েরি করব যেটা আমাদের কোশ্চেনে নাই, আমি ফিজিক্যাল এক্সাম হলে সেই কোশ্চেনটা সেট করে থাকি। তো সাপোজ আমি একটা কোয়েরি করতে যাচ্ছি যে যাদের ডিউজ নাই আর কি, জিরো মানে তো ডিউজ নাই, তাদের ইনফরমেশন তো দেখানোর দরকার নেই আছে, আমি তো চাচ্ছি ডিউজ ক্যালকুলেশন করতে, এবং আমি শুধু যাদের ডিউজ আছে তাদেরকে দেখাতে চাই। এই কোয়েরিটার জন্য আমরা কি করতে পারি, চাইলে আবার নতুন করে দুই টেবিলের মধ্যে কোয়েরি লিখতে পারি ডিউজের, অর্থাৎ যদি আমরা এই ডিউজের ডিজাইন ভিতরে যাই, এখানে গিয়ে আমরা এইখানে যদি বলি যে গ্রেটার দেন জিরো, তাহলে সলভ হয়ে যাবে না? গ্রেটার দেন জিরো, এটা কিন্তু সলভ হয়ে যাবে, দেখেন চলে আসছে। কিন্তু আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি আলাদা আরেকটা কোয়েরি করতে। এটা রিজন হচ্ছে যে আমি চাচ্ছি যে সোফার সবগুলো কোয়েরি করছি আমরা টেবিলের উপরে, কোয়েরির উপরে কোয়েরি করা যায়, কোয়েরির উপরেও কোয়েরি করা যায়, সেটা একটু শিখি। তাহলে আমরা যদি ডিউসের উপরে কোয়েরিটা চালাই তাহলে কি আমাদের ওই প্রবলেমটা সলভ হবে যেটা আমরা চাচ্ছি জানতে। সাপোজ ক্রিয়েট কোয়েরি ডিজাইন, এবার দেখেন আমি কোয়েরিজে যাচ্ছি, কোয়েরিজে কিন্তু তিনটা কোয়েরি আছে, আমি ডিউস ক্লিক করে অ্যাড দিচ্ছি, ক্লোজ। এবার যদি এখান থেকে আমরা সব নিতে চাই চাইলে নিতে পারবো, সব নিলাম। এখন যদি বলি ডিউস গ্রেটার দেন জিরো, আসছে না? একই রেজাল্ট আসছে না? তার মানে এখানে যেটা লার্নিং সেটা হচ্ছে কোয়েরির উপরে আমরা কোয়েরি চালালাম, সবাইকে বুঝতে পারছি? তো আমি এটাও ডিউস দিই, ডিউস ওয়ান দিলাম, ঠিক আছে, আমি আরেকটা কোয়েরি দেখালাম আর কি। আসেন আমাদের এই টাইম ফ্রেমের মধ্যে দেখি বাকি কাজগুলো, এটা একটু বোঝার চেষ্টা করেন, এটা আজকে নতুন। ক্যালকুলেট 20% ডিসকাউন্ট অফ ফিস অফ ফর ইচ স্টুডেন্ট অ্যান্ড শো দ্য অ্যাকচুয়াল ফিস আফটার ডিসকাউন্ট, সেভ দিস কোয়েরি নেম ডিসকাউন্ট। তার মানে আমরা শুধু এই ফিসের উপরে একটা ডিসকাউন্ট হিসাব করতে চাচ্ছি, আমার পেড দরকার নাই, ফিসের উপরে ডিসকাউন্ট হিসাব করতে চাচ্ছি। ডিসকাউন্ট দেওয়ার পরে অ্যাকচুয়াল ফিসটা কত সেটা আমরা জানতে চাচ্ছি। ফর্মুলাটা কি হবে বলেন তো? 20% ডিসকাউন্ট, এই ফিসের উপর হিসাব করতে হবে। 20% আর কি, ফিজ ইন্টু 20%, ঠিক আছে। তাহলে তাহলে আমাদের বেড়ে যাবে ডিসকাউন্ট, তাই তো? হ্যাঁ, ডিসকাউন্ট পেয়ে যাব। হ্যাঁ, এরপরে আমাদের বলছে অ্যাকচুয়াল ফিসটা দেখাতে, তাহলে অ্যাকচুয়াল ফিস আমরা পেয়ে যাব, তাই তো? এখানে যেটা বলছে যে 20% ডিসকাউন্ট ফর ইচ স্টুডেন্ট অ্যান্ড শোজ দ্য অ্যাকচুয়াল ফিস আফটার ডিসকাউন্ট, তখন ডিসকাউন্ট শেষে অ্যাকচুয়াল ফিসটা দেখাতে বলছে, মানে ডিসকাউন্ট কত টাকা সেটা দেখাতে বলে না, বলছে কি ডিসকাউন্ট শেষে অ্যাকচুয়াল ফিসটা কত দাঁড়ায় একবারে করতে বলছে। কিন্তু আমরা চাইলে আলাদা আলাদা কলাম করতে পারবো। হ্যাঁ অবশ্যই, আমি আমি চাইলে মাল্টিপল টাইম ট্রাই করে করতে পারি, একবারও করতে পারি। তো আমরা একটু দেখার চেষ্টা করি। আপনার যেই আনসারটা অলমোস্ট ঠিক আছে, অলমোস্ট না পুরোপুরি ঠিক আছে। আসি আমরা যদি এখন যাই ক্রিয়েট কোয়েরি ডিজাইন, আমরা শুধু পেমেন্ট টেবিল নিচ্ছি, অ্যাড ক্লোজ, এখান থেকে এসআইডি নিচ্ছি আর হচ্ছে ফিসটা নিচ্ছি, আর কিছু নিচ্ছি না। এখন আমরা ডিসকাউন্ট বের করতে চাই, যদি মনে করি দুইটা কলাম করব সেটাও হতে পারে, চাইলে এক কলামও হতে পারে। আমি ডিসকাউন্ট, শুধু প্রথম ডিসকাউন্টে বের করি আপনাদের সুবিধার্থে, ডিসকাউন্ট। তাহলে আমাদের এবার টেবিল নিব পেমেন্ট, তাহলে ফিস ইনটু
কত 20%, তার মানে 0.2 নাকি 0.2 না, না এখানে 20% দিলে কাজ করবে না, 0.2। তাহলে এক্সপ্রেশনটা মুছে দিই, ওকে। এবার রান করি, আমার ডিসকাউন্ট আসছে না। আচ্ছা, যদি মনে করি আমার তো এখন ডিসকাউন্ট চলে আসছে, এখন যদি এটার উপরে ফার্দার কাজ করি, দেখি কাজ করা যায় কিনা। এখানে যদি যাই এখন হবে কিনা দেখি। এখানে করলে যেটা করতে হবে, আমাকে একবারে সূত্রটা লিখতে হবে, আমি মানে জাস্ট তারপর দেখাই অ্যাকচুয়াল ফিস। এখন তো আমরা বুঝতেই পারছি অ্যাকচুয়াল ফিসটা হওয়া উচিত ফিস মাইনাস ডিসকাউন্ট, তাই না? কিন্তু আমার তো যেহেতু এটার মধ্যেই করতেছি, আমার তো এখানে ডিসকাউন্ট আমি অপশন পাবো কিনা সেটা একটা ইস্যু, দেখি পাই কিনা। পাবো না, তাই না? পাওয়ার কথা না। যদি আমি এই কুইটার উপর আবার কোয়েরি চালাই তাহলে পাবো। সো আমি দুইভাবে দেখাচ্ছি, প্রথমে এইভাবে দেখাই। সো পেমেন্ট, এখানে কিন্তু আমরা কিন্তু যেটা এই ডিসকাউন্ট, এটা কি এখানে শো করছে? করে নাই। আচ্ছা, তাহলে আমরা টেবিল বাদ দিয়ে কোয়েরিতে যাই। আচ্ছা, কোয়েরি তো আমরা সেভও করি নাই, সো কোয়েরি সেভ না করলে আমার ওখানে কাজ করা যাচ্ছে না, সো এখান থেকেই করতে হচ্ছে। তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়াবে? জাস্ট সূত্রটা বোঝানোর জন্য আমি আসলাম, ফিস মাইনাস ফিস ইনটু 0.2, ঠিক আছে? দেখেন তো বুঝলেন কিনা। তাহলে ওকে দেই, এবার রান করি, অ্যাকচুয়াল ফিজ আসছে। আমরা কিন্তু সরাসরি এটা চাইছিলাম, কোশ্চেনের মধ্যে সরাসরি এটা চাইছি, এবং এটাকে ডিসকাউন্ট নাম দিয়ে সেভ করতে বলছে। আমি এখানে ডিসকাউন্ট না দিলে হতো, আমি জাস্ট একটু বুঝালাম আর কি। তো আমরা একটু সেভ করে নেই, সাপোজ অ্যাকচুয়াল ফিজ দিলাম, যেটা অ্যাকচুয়াল ফিজ বের করে ফেলছি। এখন আসে যে আমরা যদি এই ডিসকাউন্ট, এই অ্যাকচুয়াল ফিজটা যদি না থাকে আমাদের, সাপোজ এই ডিসকাউন্টটা আছে, এই দুইটা করা আছে, তাহলে তো আমরা বের করতে পারবো না কোয়েরিজ থেকে। কোয়েরিজ পারবো তো? আমি আবার দেখাই, ক্রিয়েট, কোয়েরি ডিজাইন, পেমেন্ট, অ্যাড, ক্লোজ, সাপোজ এসআইডি ফিস। এখন যদি আমি এখানে ডিসকাউন্ট আগের মতোই বের করতে চাই, ডিসকাউন্ট, তারপর হচ্ছে বিল্ডার, টেবিল, পেমেন্ট, ফিস ইনটু 0.2, এক্সপ্রেশনটা রিমুভ করে দিচ্ছি, ওকে। এবার রান করি, চলে আসছে। আমি যদি এটাকে সেভ করি, কন্ট্রোল এস দিলাম, ডিসকাউন্ট নাম দিয়ে সেভ করলাম। এখন আমি এই ডিসকাউন্টের উপরে কি কোয়েরি চালাতে পারবো না? তাহলে আসি, ক্রিয়েট, কোয়েরি ডিজাইন। এবার আমরা কিন্তু কোয়েরিজে যাচ্ছি, এই যে কোয়েরিজ, আমি ডিসকাউন্টের উপরে যাচ্ছি, অ্যাড, ক্লোজ। তাহলে এসআইডি ফিস ডিসকাউন্ট। এখন আমরা এখানে অ্যাকচুয়াল ফিস বের করতে চাই, অ্যাকচুয়াল ফিস, ক্লোন, বিল্ডার। এবার দেখবো আমরা এখান থেকে, এর আগে দেখি নাই, এখন দেখবো যে কোয়েরিজ থেকে করা যাচ্ছে কিনা। তাহলে আমাদের কোনটা নিব? এখন আমরা ডিসকাউন্টে যাব, এই যে গেলাম, এই যে ফিস মাইনাস ডিসকাউন্ট। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? তার মানে কোয়েরি থেকে কোয়েরি কিন্তু আরো একটা অপশন দেখালাম এখানে, ওকে, রান। সেম আসছে না? আপনাদের তো অবশ্যই প্র্যাকটিস করতে হবে, তাই না? প্র্যাকটিস ছাড়া তো পসিবল না। পসিবল, প্র্যাকটিস ছাড়া তো আর পসিবল হবে না। এখন দেখতে আমি করতেছি, ভুল হচ্ছে না, আপনাদের অনেক ভালো লাগতেছে, কিন্তু আপনারা করতে গেলে অনেক ধরনের এরর আসতে পারে। তো এই জন্যই প্রথমে জিজ্ঞাসা করি কত ক্লাস প্র্যাকটিস করছেন কিনা। তাহলে আমরা কোয়েরি, হ্যাঁ সেইটাই, যখন কাজ করতে যাবেন, আমার রেকর্ড যদি 1 ঘন্টা হয়, আপনাদের 3 ঘন্টা লাগবে। তাহলে আমাদের কোয়েরিগুলো ডান। আমাদের যদিও 2 মিনিট টাইম আছে, এর মধ্যে ফর্মটা দেখে ফেলি। বলছে ক্রিয়েট এ ফর্ম। আচ্ছা ঠিক আছে, ক্রিয়েট এ ফর্ম ফর ইনফরমেশন টেবিল। তাহলে আচ্ছা ঠিক আছে, ক্রিয়েট এ ফর্ম ফর ইনফরমেশন টেবিল। ঠিক আছে, ইনফরমেশন টেবিলের জন্য একটা ফর্ম ডিজাইন করতে বলছে। সো এটা তো একেবারে সিম্পল। আজকে কিন্তু আমরা ওই সিম্পলটাই দেখবো, নিজেরা ডিজাইন করা দেখবো না। সো আমি যদি এগুলো সব ক্লোজ করে দিই কোনো প্রবলেম নাই। এখন যেইটার ফর্ম তৈরি করতে বলবে, সাপোজ আমার বলছে ইনফরমেশন টেবিলের ফর্ম তৈরি করতে, জাস্ট এটার উপরে ক্লিক করব, ক্রিয়েটে যাব, জাস্ট ফর্ম। আমরা যদি ডিজাইনে যাই, এগুলো আমরা নিজেরা ডিজাইন করতে পারবো। আপাতত শুধু ফর্ম, যেটা গত ক্লাসে শিখেছি, ক্লিক করলাম, ফর্ম চলে আসছে। এখানে এই ভিউতে যাব, অথবা এখানে রাইট বাটন ক্লিক করব। আমরা একটা হচ্ছে ফর্ম ভিউ, একটা হচ্ছে ডিজাইন ভিউ, একটা হচ্ছে লেআউট ভিউ। আমরা ফর্ম ভিউতে যাব, তাহলে আমাদের এই যে নিচে দেখতে পাচ্ছি রেকর্ড 1 of 10, এখানে
নেক্সট রেকর্ড 2/10, 3/10। যদি আমার মনে হয় জায়েদ, এখানে সাপোজ লিখবো SOSSAIN, হোসাইন। সো আমি চাইলে এগুলো চেঞ্জ করতে পারবো। আসলাম, সাপোজ হাসান মোল্লা, সম্ভবত এই নামই ছিল। তো এতটুকু। এরপর যদি আমি চাইলে নতুন এন্ট্রি দিতে চাইলে পারবো। এই যে লাস্টে গিয়ে নেক্সট ব্ল্যাঙ্ক রেকর্ড, সাপোজ আমি যদি এখানে 111 দিই, সাপোজ আমি দিচ্ছি বুলবুল, MBA, জেন্ডার মেল, ডিস্ট্রিক্ট দিচ্ছি ঢাকা। সো নতুন একটা ফিল্ড এখানে যুক্ত হলো। আমি যেটাকে সেভ করি, ওকে। এবার যদি এই ফর্মটা ক্লোজ করে দেই এবং এই টেবিলটা ওপেন করে দেখি যে ডেটা এন্ট্রি হয়েছে, তাহলে আমার ঠিক আছে। এই যে লাস্টে কিন্তু বুলবুল আসছে। এবার যদি আমি ফর্মেও যদি ডাটা এন্ট্রি দেই, যে কোনো এখন যদি এখান থেকে আর টেবিল ওপেন না করে ডাটা এন্ট্রি নাও দিই, আমার কোনো প্রবলেম নেই। ফর্মে ডাটা এন্ট্রি দিব, এডিট করব, সব কিন্তু কাজ করবে। আমি সাপোজ এখানে যদি আরও একটা বাড়াই, 112, সাপোজ দিলাম শাকিল, MBA, মেল, ডিস্ট্রিক্ট দিলাম। সো আমরা যতটুকু এখানে সোফার দেখলাম, যে ফর্ম নিয়ে কথা বলতেছিলাম, আমরা নতুন একটা এন্ট্রি দিচ্ছিলাম, লাইক শাকিল 112 আইডি, প্রোগ্রাম, জেন্ডার এবং ডিস্ট্রিক্ট সাপোজ যদি সিলেক্ট দিতে পারলাম। এই অবস্থায় যদি ফর্ম সেভ করি, তাহলে আমি টেবিলে গিয়ে যদি টেবিল ওপেন করি, আচ্ছা এখানে একটা বোঝার বিষয়, আমার টেবিলে ওপেন আছে, ফর্মও ওপেন আছে। তো টেবিলে আমি ডাটা, ফর্মে ডাটা এন্ট্রি দিয়েছি, সেভও করেছি, কিন্তু টেবিলে সেটা দেখতে পাচ্ছি না। সো অপশন দুইটা, আমরা এই অবস্থায় রিফ্রেশ দিব, আসছে, অথবা টেবিলটা ক্লোজ করে নতুন করে ওপেন করলে হবে। সো আমরা ফর্মের কাজটুকু দেখলাম, এখানে টেবিলস, কোয়েরিজ, অনেকগুলো কোয়েরিজ দেখছি, ফর্মস। এখন আমরা সর্বশেষ আমাদের যেই প্রজেক্টের মধ্যে যেটা আছে, আমাদের দুইটা রিপোর্ট তৈরি করতে বলা হচ্ছে। একটা হচ্ছে ডিসকাউন্ট, আর একটা হচ্ছে টেবিলের উপরে ইনফরমেশন উপরে। সো 2 ক্লিকে আমরা দুইটা রিপোর্ট তৈরি করে ফেলবো। সো ডিসকাউন্ট হচ্ছে কোয়েরি ছিল, কোয়েরি রিপোর্ট তৈরি করা যায়, আমরা চাইলে টেবিলের রিপোর্টও তৈরি করতে পারি। এটা বোঝানোর জন্য আমরা দুইটা রিপোর্ট এখানে দেখাবো। তাহলে আসেন আমরা এটা ক্লোজ করি। তাহলে এবার আসেন, প্রথমে আমি ডিসকাউন্ট উপরে ক্লিক রাখলাম, এই যে ক্লিক করলাম, এরপর ক্রিয়েট, এরপর আমি চলে যাচ্ছি হচ্ছে রিপোর্টে, রিপোর্ট। সো এক ক্লিকে রিপোর্ট তৈরি হয়ে যাবে। দেখেন এই যে রিপোর্ট এটা হয়ে গেল। আমি এখন চাইলে এটা প্রিন্ট দিতে পারি। সো এখন সাপোজ আমার ইউনিভার্সিটি যদি আমি মনে করি যে বিবি এর কোন স্টুডেন্টদের ডিউজ আছে, আমি শুধু প্রিন্ট করে ওয়ালে দিয়ে দিব বা গ্রুপে পাবলিশ করে দিব। এখন কি একটা ক্লিকের মাধ্যমে এটা করা যাচ্ছে না? এখন সেটা কিন্তু আমরা এখানে দেখার চেষ্টা করলাম যে কীভাবে রিপোর্ট জেনারেট করা যায়। আমি চাইলে সেভ করে নেই, আমি ডিসকাউন্ট দিয়ে সেভ করতেছি, ওকে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, টেবিলের নাম, ফর্মের নাম সেম হলে কোনো প্রবলেম নাই, রিপোর্টের নাম হলো সেম হলে প্রবলেম। কিন্তু একই নামে টেবিলের অধীনে মাল্টিপল টেবিল তৈরি করা যাবে না, একই নামে মাল্টিপল কোয়েরিজ তৈরি করা যাবে না, একই নামে মাল্টিপল ফর্ম তৈরি করা যাবে না, একই নামে মাল্টিপল রিপোর্টও তৈরি করা যাবে না। কিন্তু সেম নামে রিপোর্ট, টেবিল, কোয়েরি, ফর্ম হতে পারে। তো আমাদের সর্বশেষ যেই রিপোর্টটা আছে সেটা হচ্ছে ইনফরমেশন টেবিলের উপরে রিপোর্ট। আমরা খুব সিম্পল ওয়েতে দেখে ফেলি। ক্রিয়েট, আচ্ছা ক্রিয়েটে যাওয়ার পূর্বে আমাকে অবশ্যই ইনফরমেশনের উপরে ক্লিক থাকতে হবে। এই যে ইনফরমেশন টেবিলের উপরে ক্লিক করলাম, ক্রিয়েট, জাস্ট রিপোর্টে ক্লিক করব, চলে আসছে। এখানে যদি কিছু ফরম্যাটিং করতে চান আপনি চাইলে করতে পারেন, যেটা গত ক্লাসে বলেছিলাম। আর যদি করতে না চাই, সিম্পলি আমরা আজকে সেভ দিই, আমি সেভ দিলাম। এই যে ইনফরমেশন নামই আছে, যদি চাইলে নাম চেঞ্জ করা যাবে, ওকে। তো আমি এখন সব ক্লোজ করে দেই। এখন দেখেন এই যে অল অ্যাক্সেস অবজেক্টস, এখানে যদি ক্লিক করি, মেইন অবজেক্ট হচ্ছে চারটা, এই যে টেবিলস, কোয়েরিজ, ফর্মস, রিপোর্টস। আমরা কিন্তু এই কাজগুলো আজকে দেখার চেষ্টা করলাম, যে টেবিলস কিভাবে ক্রিয়েট করতে হয়, কোয়েরিজ কিভাবে ক্রিয়েট করতে হয়, ফর্মস কিভাবে ক্রিয়েট করতে হয়, রিপোর্টস কিভাবে ক্রিয়েট করতে হয়। তো আমাদের গত ক্লাস যেটা স্যাম্পল এক্সারসাইজ 1 ছিল, যারা নতুন জয়েন করছে আজকে, অবশ্যই সেই ক্লাসটা আগে দেখব। এটা দেখলে আজকের ক্লাসটা আপনাদের কাছে ইজি মনে হবে। আমি কিন্তু দুইটা কমপ্লিট প্রজেক্ট বলতে পারেন, যে প্রজেক্ট ওরিয়েন্টেড আমরা দুইটা ক্লাস নিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি কারো কোনো কোয়েরি না থাকে, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করব। কারো কোনো কোশ্চেন আছে? ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।